নমস্কার, আমি শ্রী দেবাশিস পুরকাইত, দক্ষিণ ভারতের নারী জ্যোতিষ বিশেষজ্ঞ। নারী জ্যোতিষ বিজ্ঞান এক অভ্রান্ত গণনার সাক্ষ্য বহন করে আসছে। আজকের নারী জ্যোতিষ ও রোগ তথ্য নিয়ে আজকের বিচার বিশ্লেষণ করব। এখানে একটা রাশিচক্র দেওয়া হয়েছে। রাশিচক্রে তুলা লগ্ন, দেখুন তুলা লগ্ন, লগ্নের অষ্টম ভাবে বৃহস্পতি অবস্থান করছে। এই বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি। তাহলে তৃতীয় এবং ষষ্ঠ ভাবের রোগ এখানে হবে, এটা সহজেই অনুমেয়। তাহলে মূল সূত্রতে আসা যাক, কিভাবে রোগ আমাদের সৃষ্টি হয়। যে কোনো ভাবের অধিপতি যদি ষষ্ঠম, অষ্টম, দ্বাদশে অবস্থান করে, তাহলে সেই শরীরের সেই অংশটি আমাদের রোগ সৃষ্টি হবে। আর একটি সূত্র হলো, যে কোনো ভাবের অধিপতি যদি ষষ্ঠম, অষ্টম, দ্বাদশ ভাবের নক্ষত্রে অবস্থান করে, তাহলেও রোগ এখানে হবে। তাহলে আমরা দুটো পয়েন্ট পেলাম। এখানে হচ্ছে যে কোনো ভাবের অধিপতি যদি ষষ্ঠম, অষ্টম, দ্বাদশ ভাবে অবস্থান করে, সেখানেও রোগ হতে পারে। আর যে কোনো ভাবের অধিপতি যদি ষষ্ঠম, অষ্টম, দ্বাদশে অবস্থান করে, সেটাও রোগ হতে পারে। এখন রোগের গভীরতাটা মাপতে গেলে কোন সূত্র এখানে অবলম্বন করতে হবে, এটা কিন্তু অত্যন্ত নারী জ্যোতিষের এক জটিল তত্ত্ব। ষষ্ঠম, অষ্টম, দ্বাদশে যে কোনো ভাবের অধিপতি যদি অবস্থান করে, তাহলে তো রোগ হবেই। এটা কোনো এটা হচ্ছে মূল সূত্র, ট্র্যাডিশনাল বলুন, নারী জ্যোতিষ বলুন, মূল সূত্র। কিন্তু আমি রোগের গভীরতা মাপতে যাব, সেখানে আমরা কোন সূত্র অবলম্বন করব? এখানে আমরা যদি যে কোনো ভাবের অধিপতি যে নক্ষত্রে অবস্থান করছে, সেইখানকার ভাবস্ফুট যদি ওই নক্ষত্রটি হয়, তাহলে কিন্তু রোগের গভীরতা এখানে অবশ্যই হবে। এখানে রোগের গভীরতা হবে। আরেকটি সূত্র কি? আরেকটি সূত্র হলো, যে কোনো ভাবের অধিপতি ষষ্ঠম, অষ্টম, দ্বাদশ ভাবে অবস্থান করে যদি শনি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে, তাহলেও কিন্তু কঠিন রোগে আক্রান্ত হতে পারে। এবং ওখানে শনি মঙ্গলের নক্ষত্রে থাকতে হবে, অথবা শনি মঙ্গলের নক্ষত্রে যেমন থাকবে, তেমনি ওখানকার ভাবস্ফুট শনি অথবা মঙ্গল হবে। এবারে ওই রোগটি, ওই গ্রহটি যদি বুধের সঙ্গে কম্বিনেশন করে, কেতুর সঙ্গে কম্বিনেশন করে, তাহলে কিন্তু নাড়তন্ত্র সংক্রান্ত বিষয়ে এখানে রোগ তথ্য সৃষ্টি হবে। এই যে জাতকের রাশিচক্রটি দেওয়া হয়েছে, এই রাশিচক্রে দেখা যাচ্ছে যে তৃতীয় ভাবের অধিপতি ষষ্ঠ ভাবের অধিপতি। তৃতীয় ভাব থেকে আমরা কি ধরি? তৃতীয় ভাব থেকে আমরা গলা, সাধারণত আমরা ধরি গলা, ঘাড়, বাহু, এইগুলোকে আমরা ধরি। তাহলে এই পার্টটা ডিস্টারবেন্স হবে। আর ষষ্ঠ ভাবটা হচ্ছে নাভির তলদেশ, ওই স্থানটি যদি হয়, তাহলেও কিন্তু রোগেরই হবে। এই জাতকের এই দুটি ক্ষেত্রে রোগ সৃষ্টি হয়েছে, তৃতীয় ভাব এবং ষষ্ঠ। এবারে দেখুন, ওই বৃহস্পতি যে নক্ষত্রে অবস্থান করছে, সেইখানকার ভাবস্ফুট একই, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে বাস করছে, ওখানে মঙ্গল অবস্থান করছে, তাহলে কিন্তু এর রোগটি সর্বদা বিরজমান। আবার এই দেখুন, বৃহস্পতির সঙ্গে মঙ্গল
প্রতিযোগিতার সৃষ্টি করতে, অর্থাৎ বৃহস্পতি যে নক্ষত্রে, মঙ্গলও সেই নক্ষত্রে, অর্থাৎ এখানে প্রতিযোগিতা আছে, অর্থাৎ সংঘর্ষ আছে। তাহলে সংঘর্ষ থাকার ফলে এখানে রোগটা কিন্তু সর্বদা বৃদ্ধি পাবে। আবার দেখুন, ভাবের স্ফুট, লগ্ন ভাবের ভাবস্ফুট বৃহস্পতি, পঞ্চম ভাবের ভাবস্ফুট বৃহস্পতি, নবম ভাবের ভাবস্ফুট বৃহস্পতি। এই বৃহস্পতি লগ্ন ভাবের বৃহস্পতি হওয়ার ফলে ব্রেনের কিন্তু তার সব সময় একটা প্যালপিটেশন অবস্থা থাকে, অর্থাৎ নার্ভের দুর্বলতা, টেনশান বা মাথার সবসময় একটা জটিল সমস্যা এর সবসময়, বা ভয় ভীতি এরকম সবসময় বিরাজমান হবে। এটা কিন্তু নারী জ্যোতিষ শাস্ত্রের একদম প্রতিষ্ঠিত সূত্রাবলী। কোনো জায়গার কিছু প্রয়োজন নেই, এত বই পড়ার কোনো প্রয়োজন নেই। নারী জ্যোতিষেরই একটাই সূত্র, এ সর্বক্ষেত্রেই একটাই সূত্র। শনি অথবা মঙ্গলের নক্ষত্রে যদি থাকে তাহলে কিন্তু খুব ডেঞ্জারাস অবস্থা। এবার শনি মঙ্গলের নক্ষত্রে হলো এক, এবার নবাংশে বা দ্বাদশাংশে যদি শনি বা মঙ্গলের ক্ষেত্রে অবস্থান করে আরও প্রভাব বিস্তার করবে। এবারে আরও একটা সূত্র আছে, অত্যন্ত দৃঢ় সূত্র। এই সূত্রে যদি কারোর কোনো জাতক বা জাতিকার থাকে তখন কিন্তু মরণ বাচনের মতন একটা অবস্থা প্রাপ্ত হবে।